কাছে। আজকে দশম শ্রেণীর ভূগোলের বায়ুমণ্ডলের যে চ্যাপ্টারে ছিল সেই বায়ুমণ্ডল চ্যাপ্টার আজকে পড়াবো বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ। আগে যেগুলো পড়েছি সেগুলো নিশ্চয়ই তোমরা পড়েছো, অসুবিধা বিশেষ কিছু হবে না। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ, তাহলে শুরু করি। প্রথমে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ। প্রশ্নটার অর্থ কি? পৃথিবীতে সব জায়গায় উষ্ণতা কি সমান? অবশ্যই নয়। পৃথিবীর সব জায়গায় উষ্ণতা যদি সমান হতো তাহলে বায়ু প্রবাহিত হতো না, তাই তো? তাহলে পৃথিবীর উষ্ণতা নিশ্চয়ই সব জায়গায় সমান নয়, কোনো জায়গায় কম হয়, কোনো জায়গায় বেশি হয়। যেমন ধরো এখন আমাদের এখানে গরম আছে মোটামুটি, এখনই যদি আমরা দার্জিলিং হিমালয় যাই, কাশ্মীর হিমালয় যাই, প্রচন্ড ঠান্ডা, সেখানে 0 পয়েন্টে বরফ জমে আছে, প্রচন্ড হাড় কাঁপানো ঠান্ডা। তো এই যে পৃথিবীর সব জায়গাতে উষ্ণতার তারতম্য ঘটছে, উষ্ণতা সব জায়গায় সমান নয় কেন, তার কারণগুলি আমি আজকে ব্যাখ্যা করব। পৃথিবীর উষ্ণতার তারতম্যের কারণগুলিকে মোটামুটি এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা 5 নাম্বারের। যদি 5 নাম্বারের আসে, তোমরা মোটামুটি 8 থেকে 10টা পয়েন্ট লেখার চেষ্টা করবে। দরকার হলে উপযুক্ত ছবি অবশ্যই আঁকতে হবে। ছবি না আঁকলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। আমি সেই 10টা পয়েন্ট ছবি এঁকে মোটামুটি যেগুলো ছবি প্রয়োজন আছে সেগুলো ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। প্রথম হচ্ছে বায়ুমণ্ডল উষ্ণতা তারতম্যের কারণ। প্রথম পয়েন্ট লিখবো অক্ষাংশ। তাহলে 1 নাম্বার পয়েন্ট লিখছি আমি অক্ষাংশ। অক্ষাংশ, অক্ষাংশের পার্থক্যের জন্য উষ্ণতার পার্থক্য ঘটে। কেমন? ধরো অক্ষাংশের মান যদি বাড়ে তাহলে কি হবে? অক্ষাংশের মান বাড়লে উষ্ণতা কমবে। নিরক্ষরেখার অক্ষাংশ 0 ডিগ্রি, এখানে উষ্ণতা বেশি। আবার মেরু অঞ্চলে যদি যাই, মেরু অঞ্চলে উষ্ণতা খুবই কম, হিমাঙ্কের নিচে, অক্ষাংশের মান 90 ডিগ্রি। তাহলে অক্ষাংশের সাথে উষ্ণতার একটা সম্পর্ক রয়েছে। অক্ষাংশ কম, উষ্ণতা বেশি, অক্ষাংশের মান বেশি, উষ্ণতা কম, ব্যস্ত সম্পর্ক রয়েছে। তাহলে অক্ষাংশতে কি বললাম? যে অক্ষাংশের মান বাড়লে উষ্ণতার পরিমাণ কমে। কত কমে? নিরক্ষরেখা থেকে 1 ডিগ্রি অক্ষাংশের মান বাড়লে উষ্ণতা 1 ডিগ্রি অক্ষাংশের মান বাড়লে উষ্ণতা 0.28 ডিগ্রি সেলসিয়াস করে কমছে। বোঝা গেল? এটা আমি একটা ছবির দ্বারা বোঝাচ্ছি। একটা এই পয়েন্টটাতে একটা ছবি অবশ্যই আঁকতে হবে। এই পয়েন্টটাতে কেমন ছবি হবে? এই যে পৃথিবীর ছবি আঁকতে হবে। নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত, সুমেরু কুমেরু, 0 ডিগ্রি, 23.12 ডিগ্রি উত্তর, এটা 23.12 ডিগ্রি দক্ষিণ, এটা 66.12 ডিগ্রি উত্তর, এটা 66.12 ডিগ্রি দক্ষিণ, এটা 90 ডিগ্রি উত্তর, এটা 90 ডিগ্রি দক্ষিণ। এবার এখানে একটা সূর্যের ছবি আঁকতে হবে। যদিও পৃথিবী থেকে সূর্য অনেক বড়, এখানে আমি কিন্তু ছবিটা এইভাবেই আঁকছি। তাহলে এখানে নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দিচ্ছে, এখানে তির্যকভাবে, এখানে তির্যকভাবে, মেরু অঞ্চলে আরো তির্যকভাবে কিরণ দিচ্ছে। এই ছবিটা
আঁকতে হবে। উষ্ণতার তারতম্যের যে প্রধান কারণ বললাম, সেই প্রধান কারণের প্রথম পয়েন্ট অক্ষাংশ, এই ছবিটা লিখতে হবে, আঁকতে হবে। এরপরে ছবিটা আঁকলে হবে না, তার সাথে উদাহরণ দিতে হবে। কেমন উদাহরণ দেওয়া যায়? তাহলে ছবিটার একে উদাহরণ, কি উদাহরণ হবে না, নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত একটা স্থান, তো নিরক্ষীয় অঞ্চলে বা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলের উষ্ণতা 27°C। যদিও বৃষ্টিপাত হচ্ছিল, উষ্ণতাটা কিছুটা কম আছে। আবার মেরু অঞ্চলের উষ্ণতা হিমাঙ্কের নিচে, এই উদাহরণটা অবশ্যই দিতে হবে। তাহলে প্রথম পয়েন্ট বললাম অক্ষাংশ। দ্বিতীয় পয়েন্ট উচ্চতা। উচ্চতাটা তাহলে এটা 1 নম্বর পয়েন্ট অক্ষাংশ। দু নম্বর পয়েন্ট বলবো উচ্চতা। পড়েছ ট্রপোস্ফিয়ারে 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় কত? 6.4°। তাহলে এটা মনে রাখতে হবে, 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পাচ্ছে 6.4°C। উচ্চতা বৃদ্ধি হচ্ছে 1 কিলোমিটার, উষ্ণতা হ্রাস করতে 6.4°C। তাহলে উচ্চতার সঙ্গে তাপমাত্রা কেমন সম্পর্ক? উচ্চতা বৃদ্ধি পাচ্ছে আর তাপমাত্রা কমছে, ব্যস্ত সম্পর্ক। তাহলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা পরিমাণ কমছে, কি হারে কমছে? 1 কিলোমিটারে 6.4°C হারে উষ্ণতা কমছে। এখানে একটা ছবি আঁকতে হবে। ছবিটা কেমন হবে? একটা মোটামুটি পর্বতের ছবি দিলাম। এখানে উচ্চতা স্কেল 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, ব্যাস 3 কিলোমিটার এই পর্যন্ত দিলেই হবে। তাহলে এখানে 0°, 0 কিলোমিটার। এখানে উষ্ণতা যদি হয় ধরো 20°C, এখানে উষ্ণতা কত হবে? এখানে উষ্ণতা হবে এর থেকে 6.4° উষ্ণতা কম। তাহলে 20 থেকে 6.4° কম, 6, 7, 3, 13, 13.6°C। আবার এখান থেকে আবার 6.4° কম, 2, 7, 7.2°C। এই ছবিটা আঁকতে হবে। তাহলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পাচ্ছে। এখানে উদাহরণ দেবো, প্রায় একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও শিলিগুড়ির উষ্ণতা বেশি আর দার্জিলিং এর উষ্ণতা অনেকটাই কম, কোনো কোনো সময় হিমাঙ্কের নিচে শুধু নেমে যায়। এটা ক্ষেত্রেও একটা উদাহরণ দিয়ে দিতে হবে যে একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও শিলিগুড়ি উষ্ণতা বেশি আর দার্জিলিং উষ্ণতা অনেকটাই কম হয়ে যাচ্ছে। দুটো পয়েন্ট বললাম উচ্চতা। এরপরে 3 নাম্বার পয়েন্ট বলবো স্থলভাগ ও জলভাগের বন্টন। 3 নাম্বার স্থলভাগ ও জলভাগের বন্টন। স্থলভাগ ও জলভাগের বন্টন এখানে কি বলা যাবে না, স্থলভাগে জলভাগের বন্টনে স্থলভাগ জলভাগ কোনটা দ্রুত উত্তপ্ত হয়? অবশ্যই স্থলভাগ। স্থলভাগ জলভাগের চাইতে 3 গুণ বেশি উষ্ণ হয়। একই পরিমাণের জলভাগ থেকে স্থলভাগ 3 গুণ, কত গুণ বললাম? 3 গুণ
বেশি উষ্ণ হয়। ঠিক আছে, তাহলে স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয়, আবার দ্রুত তাপ বিকিরণ করে, কিন্তু জলভাগ ধীরে ধীরে উত্তপ্ত হয়, ধীরে ধীরে তাপ বিকিরণ করে। তাহলে যে সমস্ত অঞ্চলে জলভাগের পরিমাণ বেশি বা জলভাগ যেখানে সমুদ্রের কাছাকাছি অঞ্চল, সেখানে উষ্ণতা সমভাবাপন্ন দেখা যাবে। শীতকালেও বেশি উষ্ণতা, মানে শীতকালেও উষ্ণতা কম হবে না, আর গ্রীষ্মকালেও উষ্ণতা বেশি হবে না। এক্ষেত্রে একটা ছবি আঁকতে পারলে ভালো হয়। এটা সমুদ্র, এটা উপকূল, এটা স্থলভাগ। এই এখানে উষ্ণতা, আর এখানকার উষ্ণতা 10 ডিগ্রি সি, তাহলে সমুদ্র 20 ডিগ্রি সি, উষ্ণতাটা আস্তে আস্তে বাড়ছে। সমুদ্র থেকে দূরত্ব যত বাড়ছে, উষ্ণতার পরিমাণও তত বৃদ্ধি পাচ্ছে। উদাহরণ, এক্ষেত্রে উদাহরণ দিতে হবে। কি উদাহরণ দেওয়া যায় না, সমুদ্রের নিকট অবস্থিত গোয়া বা দীঘা, এখানে সমভাবাপন্ন জলবায়ু দেখা যাচ্ছে। সমুদ্র থেকে অনেক দূরে রয়েছে দিল্লি, দিল্লিতে চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যাচ্ছে। এই উদাহরণটা এখানে লিখতে হবে। তিনটে পয়েন্ট হলো স্থলভাগ ও জলভাগের বন্টন। 4 নাম্বার পয়েন্ট আমরা পড়বো বায়ু প্রবাহ। চার নাম্বার পয়েন্ট বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ উষ্ণতার হেরফের ঘটাচ্ছে, মানে তারতম্য ঘটাচ্ছে। বায়ু প্রবাহ, বায়ু সমান্তরালে প্রবাহিত হচ্ছে, মানে অ্যাডভেকশন প্রক্রিয়া, বায়ু উত্তপ্ত হওয়ার যে অ্যাডভেকশন পদ্ধতি, সেইভাবে বায়ু প্রবাহ। একটা শীতল অঞ্চলের উপর দিয়ে উষ্ণ বায়ু প্রবাহিত হয়, তাহলে সেই শীতল অঞ্চলে জলবায়ু উষ্ণ হয়ে যায়। আবার ঠিক বিপরীতে যদি বলা হয়, বিপরীতে বলেও সে একই হবে। ঠিক আছে, তাহলে এই বায়ু প্রবাহ উষ্ণতার হেরফের ঘটাচ্ছে। গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে লু, উদাহরণ হিসেবে বলতে পারি। এটা উদাহরণ কি দেবো না, এর উদাহরণে তোমরা গ্রীষ্মকালে লু বায়ুর নাম শুনেছ। লু বায়ু প্রভাবে উত্তর পশ্চিম ভারতের ব্যাপক অঞ্চল জুড়ে উষ্ণতা অনেকটাই বেড়ে যায়। তাহলে এই লুটা দায়ী। আবার কোন এক জায়গায় ধরো বৃষ্টিপাত হয়েছে, আর আমার রয়েছে এই জায়গায় বৃষ্টিপাত হয়নি, তাহলে পাশের অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে, সেখান থেকে ঠান্ডা বায়ু প্রবাহিত হলো, এই যে অঞ্চলে বৃষ্টি হয় সেই অঞ্চলের উষ্ণতাটা 5 থেকে 10 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। তাহলে বায়ু প্রবাহ উষ্ণতার একটা হেরফের ঘটাচ্ছে। 5 নাম্বার পয়েন্ট বলবো চারটে পয়েন্ট বললাম। অক্ষাংশ, উচ্চতা, জলভাগ স্থলভাগের বন্টন, বায়ু প্রবাহ, এরপরে সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত উষ্ণতা হেরফের ঘটাচ্ছে। কিভাবে না, সমুদ্র স্রোত কোন একটা উষ্ণ অঞ্চলের উপর, উষ্ণ উপকূলের পাশ দিয়ে যে শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয়, তা সেই উপকূলটার উষ্ণ জলবায়ু হয়ে যাবে শীতল প্রকৃতির। ঠিক তারপর বিপরীতটা, কোন শীতল জলবায়ুর উপকূলের জলবায়ুর পাশ দিয়ে যদি উষ্ণ স্রোত প্রবাহিত হয়, সেই উপকূলের জলবায়ু হয়ে যাবে উষ্ণ। তাহলে সমুদ্র স্রোতটা কিন্তু একটা প্রভাব বিস্তার করছে। উদাহরণ দেবো এখানে। কি উদাহরণ দেওয়া যায় না, দেখো নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থান করছে ইংল্যান্ড, নরওয়ে, এই সমস্ত দেশগুলো, তার পাশ দিয়ে প্রবাহিত হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত। তা সেই উত্তর আটলান্টিক স্রোতের জন্য, এই উত্তর আটলান্টিক স্রোতের জন্য নরওয়ে উপকূলটা কিন্তু বড় মুক্ত হচ্ছে, কেন উত্তর আটলান্টিক স্রোতটা উষ্ণ প্রকৃতির। ঠিক আছে, আবার বিপরীত যদি উদাহরণ দিই, কানাডার উপকূলটা, কানাডার উত্তর পূর্ব উপকূলটা
ল্যাব্রাডার স্রোতের জন্য জানুয়ারি মাসে উষ্ণতা অনেকটাই হিমাঙ্কের নিচে নেমে যাচ্ছে। কারণ শীতল ল্যাব্রাডার স্রোত, তা কানাডা উত্তর পূর্ব উপকূল দিয়ে বহিত হচ্ছে, শীতল ল্যাব্রাডার স্রোতের প্রভাবে কানাডা উত্তর পূর্ব উপকূলের উষ্ণতা অনেকটাই কমে যাচ্ছে, মানে হিমাঙ্কের নিচে পর্যন্ত নেমে যাচ্ছে। এই হচ্ছে সমুদ্র স্রোতের পয়েন্টটা। 6 নম্বর পয়েন্ট যদি আমরা ব্যাখ্যা করি, 5টা পয়েন্ট বললাম, 6 নম্বর পয়েন্ট যদি ব্যাখ্যা করি, ভূমির ঢাল। ভূমির ঢালটাও একটা প্রভাব বিস্তার করছে উষ্ণতার তারতম্যে। কিভাবে না, ভূমির ঢাল উত্তর গোলার্ধে যে সমস্ত পর্বতগুলো অবস্থান করছে, সেই পর্বতগুলো দক্ষিণমুখী ঢালটা বেশি উত্তপ্ত হবে, সূর্যটা দক্ষিণমুখী ঢালে লম্বভাবে কিরণ দিচ্ছে, কিন্তু উত্তরমুখী ঢালে কিরণটা তীর্যভাবে দিচ্ছে। আবার দক্ষিণ গোলার্ধে অবস্থিত পর্বতগুলি উত্তর ঢালে লম্বভাবে কিরণ দিচ্ছে। কেমন ছবিটা যদি দেখা যায়, এটা এখানে একটা ছবি এঁকে ব্যাখ্যা করতে হবে। 2 গোলার্ধ ভাগ করা যাচ্ছে, ঠিক আছে। এইটা পর্বতের দক্ষিণ দিক, আর এখানে যদি পর্বত থাকে, এই দিকটা দক্ষিণ দিক, এই দিকটা উত্তর দিক, তাহলে এইখানে সূর্যটা কিরণ দিচ্ছে, এটা এই দিকে কিরণ দিচ্ছে, তাহলে এইটা দক্ষিণমুখী ঢালে, উত্তর গোলার্ধ দক্ষিণমুখী ঢালে, আর দক্ষিণ গোলার্ধের ওই দিকটা উত্তরমুখী ঢালে কিরণ দিচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে ছবিটা কেমন করে রাখতে হবে, এটা উত্তর গোলার্ধ, এখানে সূর্য দক্ষিণমুখী ঢাল, এই দিকটা দক্ষিণ দিকে কিরণ দিচ্ছে, আর এই দিকটা উত্তর দিকে কিরণ দিচ্ছে। দক্ষিণ গোলার্ধে উত্তরমুখী ঢালে কিরণ দিচ্ছে, আর উত্তর গোলার্ধে দক্ষিণমুখী ঢালে কিরণ দিচ্ছে, ফলে উষ্ণতার তারতম্য ঘটছে। 6 নম্বর হয়ে গেল। 7 নাম্বার আমরা পয়েন্টে বলবো মেঘাচ্ছন্নতা। মেঘাচ্ছন্নতা মেঘাচ্ছন্নতা ভূপৃষ্ঠের পৃথিবীর চাদর বা কম্বলে যেমন উষ্ণতা বৃদ্ধি করে, তাহলে আকাশে মেঘ থাকলে সেই পৃথিবীর উষ্ণতাটা বৃদ্ধি করছে। কিভাবে ঘটছে, রাতের বেলায় ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে দিনের বেলায় রাত্রে যখন তাপ বিকিরণ করে, তখন মেঘাচ্ছন্নতা থাকলে, মেঘ থাকলে সেই তাপটা মহাকাশে বিকিরিত হতে পারছে না, পুনরায় আবার ভূপৃষ্ঠে ফিরে চলে আসছে। তাই মেঘাচ্ছন্ন রাত্রি উত্তপ্ত, উষ্ণতা বেশি হয়, আর মেঘমুক্ত আকাশ থাকলে উষ্ণতা বিকিরিত হয়ে চলে যায়, উষ্ণতা কম হয়। এক্ষেত্রে ছবি আঁকতে পারি আমরা। এটা ধরো ভূপৃষ্ঠ, এগুলো মেঘ, উষ্ণতাটা বিকিরিত হচ্ছে কিন্তু পুনরায় আবার ফিরে চলে আসছে, ফলে এইখানে পৃথিবীর উষ্ণতাটা বৃদ্ধি করছে মেঘাচ্ছন্নতা। 8 নাম্বার পয়েন্ট বলতে পারি নগরায়ন। নগরায়ন শহর নগরে, নগর মহানগরে পরিণত হওয়াকে নগরায়ন বলা হচ্ছে। তাহলে গ্রাম যখন শহরে পরিণত হয়ে যাবে, তখন কাঁচা বাড়ি পরিবর্তে পাকা বাড়ি হবে, কাঁচা রাস্তার পরিবর্তে পাকা রাস্তা হবে, তাহলে সবই রাস্তাঘাট পাকা হবে, বাড়ি পাকা হবে। তাহলে এই নগরায়ন যদি ঘটে, সেক্ষেত্রে উষ্ণতাটা বেশি হবে। গ্রাম অঞ্চলে কাঁচা রাস্তা থাকে, কাঁচা বাড়ির পরিমাণ বেশি থাকে, সেখানে উষ্ণতাটা একটু কম হয়, কিন্তু শহর অঞ্চলে সবই কংক্রিটের হওয়ার জন্য এর উষ্ণতাটা একটু বেশি হবে। 9 নম্বর পয়েন্ট বলবো আমরা উদ্ভিদ।
উদ্ভিদ মানে বনভূমি থাকলে সেখানে সূর্যরশ্মিটা ভূপৃষ্ঠে প্রতিফলিত হতে পারছে না, তাহলে বনভূমি থাকলে সেখানে উষ্ণতাটা কম হবে। যে সমস্ত অঞ্চলে বনভূমি কম সেখানে উষ্ণতাটা বেশি হবে। শেষ পয়েন্ট বলবো আমরা অধঃক্ষেপণ। অধঃক্ষেপণ কাকে বলে না, জলের রূপ তরল কঠিন হয়ে যখন ভূপৃষ্ঠে পতিত হবে তখন দেখবো অধঃক্ষেপণ। তাহলে অধঃক্ষেপণ, যে অধঃক্ষেপণ তুষারপাত, বৃষ্টিপাত, শিশির এগুলো অধঃক্ষেপণ। যদি বৃষ্টিপাত তুষারপাত ঘটে উষ্ণতাটা 10 থেকে 15 ডিগ্রি উষ্ণতা কমে যায়। গ্রীষ্মকালে আমাদের প্রচন্ড উষ্ণতা বৃদ্ধি পায় এবং কালবৈশাখী ঝড় হয়, জল হয়, তাহলে অধঃক্ষেপণ ঘটছে, সেই ক্ষেত্রে উষ্ণতাটা দেখবে 10 থেকে 15 ডিগ্রি উষ্ণতা কমে যায়। আবার যে সমস্ত অঞ্চলে তুষারপাত হয়, তুষারপাত হওয়ার ফলে উষ্ণতাটা অনেকটাই কমে যায়। তাহলে উষ্ণতা তারতম্যের 10টি পয়েন্ট বললাম, 10টি কারণ বললাম। অক্ষাংশ, উচ্চতা, স্থলভাগ জলভাগের বন্টন, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, ভূমির ঢাল, মেঘাচ্ছন্নতা, নগরায়ন, আর উদ্ভিদ, আর অধঃক্ষেপণ। এই 10টি পয়েন্ট, মোটামুটি 8টি পয়েন্ট লিখতে হবে। তারপরে 8টি পয়েন্ট ব্যাখ্যা করার পর এই শেষ 2টি পয়েন্ট, এছাড়া অন্যান্য কারণগুলি হলো উদ্ভিদ, অধঃক্ষেপণ। প্রশ্নের নিচে মানে উত্তরের নিচে এই 2টো পয়েন্ট 9-10 দিয়ে লিখলে পুরো নাম্বারটা পাওয়া যাবে। আর যে ছবিগুলো আমি এঁকেছিলাম সেই ছবিগুলো যদি সব আঁকতে পারো অবশ্যই পুরো নাম্বার পরীক্ষায় পাবে। আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে পরের অংশ নিয়ে আলোচনা করব।